একদম চালাকি করবি না, তোর জামাইরে ডাক। আরে কি করছিস সব? লেগে যাবে তো, পাগল হয়ে গেছিস নাকি? তোর হাজবেন্ডকে ডাক, ডাক বলছি ডাক। আরে এই কোথায় তুমি? আরে দেখো না কি করছে এই রবি, পাগল হয়ে গেছে ও। ডাক তাড়াতাড়ি। আরে কোথায় আছো? আসো না তাড়াতাড়ি। এই কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? তুই তোর ম্যাডামের গলায় ছুরি কেন ধরে রেখেছিস? ছুরিটা নামা, কি হয়েছে আমাকে বল। কাজ করবি না, দূরে যা, দূরে যা। আমার 2 মাসের বেতনের টাকা দে। আরে তোর 2 মাসের বেতনের টাকা আমি তোকে টাকা দিচ্ছি, কিন্তু তুই তোর ম্যাডামের গলা থেকে ছুরিটা সরা, লেগে যাবে। রবি পাগলামি করিস না, রাখ। টাকা দিতে বল, টাকা দিতে বল। আরে যাও না, টাকাটা নিয়ে এসো না তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি আসতে বল। আরে কোথায়? আসো না তাড়াতাড়ি। এই যে আমি তোর টাকা নিয়ে এসেছি, এইটার মধ্যে তোর টাকা আছে। তুই ছুরিটা নামা, নামা। কাজ করবি না, টাকা রাখ। সামনে আসবি না, কেউ সামনে আসবি না। আমি টাকা নিয়ে সুন্দরভাবে চলে যাবো, কেউ সামনে আসবি না। রবি সামনে আসবি না। রবি 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 শোন, রিল্যাক্স, থাম। কাজ আসবি না, দূরে যা, দূরে যা, দূরে যা। তুই সামান্য এই 2 মাসের বেতনের জন্য তো এভাবে তোর ম্যাডামের গলায় ছুরি ধরার কথা না। তুই আমাকে বল কি হয়েছে, একটু থাম। শান্ত হ, তুই শান্ত হ, শান্ত হ, শান্ত হ। এবার আমাকে বল, তুই এই সামান্য কটা বেতনের টাকার জন্য তুই তোর ম্যাডামের গলায় ছুরি ধরলি, আমি তো তোকে টাকা দিতাম। এটা আপনার কাছে সামান্য টাকা মনে হইলো? এটা আপনার কাছে সামান্য টাকা হইতে পারে, কিন্তু এটা আমার মতন গরিব মানুষের কাছে অনেক টাকা। এই টাকাটা লেগে আমার মা আজকে হসপিটালে। আপনার আমি কতবার বলছি স্যার আমার বেতনটা দেন, আমার বেতনটা দেন। আপনি ঠিক টাইমে আমার বেতনটা দিলে আমার মা আজকে হসপিটালে থাকতো না। এই টাকা তো কিছু না, ডাক্তার কইছে আরো টাকা আনতে। আমি চিকিৎসার লেগে এত টাকা কই পাবো, কই পাবো? আপনাকে লোকে এতদিন কোনো খারাপ ব্যবহার করছি, এতদিন ধরে আপনাকে বাসায় আমি কাজ করি, আপনার লোকে কোনো খারাপ ব্যবহার করছি? কারোর লোক কোনো খারাপ ব্যবহার করেন। আপনারা কেন আমার বেতনটা বজায় রাখেন? আপনাকে লাগে আজকে আমার মা হসপিটালে। দেখ রবি, আমি সত্যি খুব লজ্জিত, তুই আমাকে মাফ করে দে ভাই। আমরা আসলে হামেশাই ভুলে যাই যে আমাদের বাসায় যারা কাজ করে তাদের এই সামান্য টাকাতেই জীবন পার করতে হয়। এই সামান্য টাকায় তারা তাদের সংসার চালায়। আমার উচিত ছিল তোকে সময় মতো তোর টাকাটা দিয়ে দেওয়া। তুই আমাকে মাফ করে দে ভাই। আর আমি তোকে কথা দিচ্ছি যে হাসপাতালে তোর মায়ের চিকিৎসার জন্য যা টাকা পয়সা লাগবে সব আমি ব্যবস্থা করব। এখন চল হাসপাতালে যাই। এই টাকাটা লেগে আজকে আপনাকে লোকে এই ব্যবহারটা করলাম, আমার মাফ করে দিয়ে। আপনারা যদি ঠিক টাইমে আমার বেতনটা দিতেন আমি এই কাজটা করতাম না স্যার। ম্যাডাম আমার মাফ করে দিয়ে। আরে না না, তুমি আমাদের কাছে মাপ চাইছো কেন? তুমি আমাদেরকে মাফ করে দিও। আর আমরা যদি তোমার সাথে এমনটা না করতাম, সময় মতো তোমার টাকাগুলো তোমাকে দিয়ে দিতাম, তাহলে তো তুমি এই কাজটা করতে না। তুমি আমাদেরকে মাফ করে দিও ভাই। হ্যাঁ রবি, যা কিছু হয়েছে তুই আর কিছু মনে রাখিস না ভাই। তুই আমাকে মাফ করে দে। আর চল এখন তাড়াতাড়ি হাসপাতালে যাই, গিয়ে তোর মায়ের চিকিৎসার ব্যবস্থা করি। চল। সব ঠিকঠাকভাবে নিয়েছো তো? হ্যাঁ সব নিয়েছি, আর বাসায় যত টাকা পয়সা ছিল সেগুলোও নিয়েছি, সাথে গয়নাও নিয়েছি। হ্যাঁ নীল, এখানে কি করছিস? আসলে ভাইয়া ভাবিকে একটু হেল্প করতে আসছিলাম। আমি বাইরে কাউকে পাচ্ছিলাম না, তাই এজন্য ওকে ডেকেছি। ও
আচ্ছা আমার ঘড়িটা পাচ্ছি না, একটু দেখবে? ঘড়ি তো টেবিলের উপরে রাখা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা। কই, ঘড়িটা তো টেবিলের উপর পেলাম না। আমি মনে হয় ঘড়িটা গাড়িতে রেখে এসেছি। সেটাই হবে হয়তো। তুমি এক কাজ করো, গাড়িতে গিয়ে খুঁজে দেখো। এই ব্যাগটাতে কি? না না, তেমন কিছু না, আসলে আমার কিছু মেকআপ নিচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, এইগুলো হেল্প করার জন্যই ভাবি আমাকে ডাকছিল। আচ্ছা। আরে ভাইয়া, তুমি এখনো যাওনি? হ্যাঁ, আমি চলে যাই আর আমার টাকা পয়সা নিয়ে তোরা পালিয়ে যাস, তাই না? টাকা? ভাইয়া কিসের টাকার কথা বলতেছো? কিসের টাকা? এই ব্যাগের ভিতরে যে কোম্পানির প্রপার্টির পেপার আছে, আমি সেই পেপারের কথা বলছি। ভাবি, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? ভাইয়া আমি সত্যি জানি না এটার ভিতরে টাকা না পেপারস আছে। আমাকে বলছে যে তার মেকআপ গুছাচ্ছে। সোহাগ, বিশ্বাস করো এমনটা কিচ্ছু না। চুপ! তুমি চুপ করো। তোমাদের দুজনকে আমি কোম্পানির পার্টনার বানিয়েছি আজকে এই দিন দেখার জন্য। একটু পরে আমাদের বিয়ে, আর তুমি কিনা আমার সম্পত্তি নিয়ে ভেঙে যাচ্ছ। আর নীল, তুই তো আমার আপন ভাই, ভাইকে পারলি এভাবে ধোকা দিতে? তোকে আমার ভাই বলতে লজ্জা লাগছে? পুলিশকে কল দেওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। যা তোরা। এতগুলা টাকা, এক কাজ করি, আমার কাছে রাইখা দিই, কেউ টেরও পাইব না। জীবন, জীবন, এদিকে একটু আসো তো। কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? তুমি না বলে টাকাটা এখানে রেখেছো, কোথায় টাকাটা? তোমাকে দিয়ে না একটা কাজও ঠিকভাবে হয় না। আমি নিজে এখানে রেখে গেছি, আমার স্পষ্ট মনে আছে। দেখি সরো, আমাকে খুঁজতে দাও। ভাইয়া, টিয়াটা তো আপনার পকেটে, শুধু শুধু খুঁজতাছ। আমার পকেটে? আরে এই টাকা আমার পকেটে আসলো কি করে? আমার স্পষ্ট মনে আছে আমি টাকাটা এখানেই রেখে গিয়েছিলাম। তুমি না একদম থামো, আজকাল তুমি সব ভুলে যাচ্ছ। তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। চলো তো, চলো। হ্যাঁ চলো। নীলা? জি ভাইজান, বলেন। তুই ওই দিন ওই টাকাটা চুরি করে আমার পকেটে ঢুকিয়ে দিয়ে আমাকেই পাগল বানালি। ভাইজান, আমারে মাফ কইরা দেন, আর আফার এইসব কথা কইেন না। অন্তরা, অন্তরা! কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ওই দিন সোফায় আমি টাকা রেখে গিয়েছিলাম। ওই দিন সোফার উপর থেকে ওই টাকাটা ও চুরি করেছিল। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি, ওই টাকাটা আমার স্পষ্ট মনে আছে। আমি ড্রয়িং রুমে সোফার উপরে রেখেছিলাম, কিন্তু টাকাটা কি করে আমার পকেটে আসলো? এক কাজ করি,
সিসিটিভির ফুটেজটা একটু চেক করি, তাহলেই তো জানতে পারবো। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ আমি জানি, আর কেন টাকাটা চুরি করেছে আমি সেটাও জানি। হ্যাঁ ভাইয়া, মায়ের চিকিৎসার কথা তো আমার মাথায় আসছেই, কিন্তু কি করবো বল, টাকার ব্যবস্থা তো এখনো করতে পারি নাই। তাও তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা কইরাই গ্রামে আসুম, আর গ্রামে আইসেই মায়ের চিকিৎসা করামু। তুই খালি কয়টা দিন মায়েরে দেখে রাখিস, ঠিক আছে? নীলা, তোর মা অসুস্থ, সেই কথাটা আমাকে বললেই তো আমি তোকে টাকাটা দিয়ে দিতাম, তাই বলে তুই চুরি করবি? ভাইয়া আমারে মাফ কইরা দেন, আসলে এত টাকা দিয়ে আমি লোভ সামলাইতে পারি নাই। আমার মাথায় খালি আমার মায়ের চিকিৎসার কথাই মনে পড়তাছিল। আপনাদের মতো মানুষের সাথে আমার এমনটা করা উচিত হয় নাই, আমারে মাফ কইরা দেন। আরে নীলা, এই ছোট ছোট জিনিসের জন্যই পরিবার সংসার ভেঙে যায়। তুই এতদিন ধরে আমাদের সাথে আছিস, আমাদের সাথে কাজ করছিস, কখনোই তোকে বাইরের লোক মনে হয়নি। তুই যদি তোর সমস্যার কথাটা আমাদেরকে বলতি, টাকাটা আমরা তোকে ঠিকই দিতাম। আপা, আপনি আমারে মাফ কইরা দেন। আপনি সবকিছু যাই নাও, আমারে কিছু কর নাই। আপনি জানেন যে টেহাটা আমি চুরি করছি, তাও কিছু বলেন নাই। আমারে মাফ কইরা দেন, এমন আর কোনো সময় হইব না। ঠিক আছে, এরপর থেকে এমন কোনো কাজ করবে না যাতে কেউ তোমার উপর আঙুল তুলতে পারে। আচ্ছা ভাইয়া, আইটি ডিপার্টমেন্টের ইন্টারভিউটা কি এখানেই হবে? না না, এখানে তো ফুটবল খেলা হবে। কেন, খেলবেন নাকি আপনি? আপনি ওনার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? জি ভাইয়া, এখানে ইন্টারভিউ হবে, আপনি বসেন। পিয়নের চাকরির জন্য আজকাল ইন্টারভিউ দিতে হয়। কোথায় আসলাম, সব ভিখারিরাও চলে আসে চাকরির জন্য। আপনি এইভাবে কথা বলতেছেন কেন ওনার সাথে? ওনার পোশাক দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে না আইটি ডিপার্টমেন্টের চাকরির জন্য আসছে, মনে হচ্ছে পিয়নের চাকরির জন্য আসছে। হ্যাঁ ভাইয়া, সব জায়গায় মানুষ আমার সাথে এভাবেই অপমান করে কথা বলে, কারণ আমি গরিব। আমার জামা কাপড় কেনার জন্য টাকা নেই, কিন্তু মেধা আছে। আর এই মেধাকে কাজে লাগিয়ে কিছু করার জন্যই এখানে এসেছিলাম। কিন্তু এমন উচ্চ জায়গায় আপনাদের মতো মানুষ থাকে তা আমার জানা ছিল না। ভাইয়া, আপনি ওনার কথা কিছু মনে করবেন না, আপনি বসেন। না না আপু, আপনারা ইন্টারভিউ দেন। আমি গরিব মানুষ, কিছু একটা করে জীবনটাকে চালিয়ে নেব। কিন্তু আপনারা তো এ সমাজের শিক্ষিত লোক, আপনারা তো সব ধরনের ছোট কাজ করতে পারবেন না। এই চাকরিটা আপনাদের জন্যই। আমি গেলাম। ভাইয়া, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ভদ্রলোক, কিন্তু মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই আপনি শেখেন। অসহায় লোকটা আসছিল চাকরির খোঁজে, কিন্তু আপনাদের মতো শিক্ষিত অসভ্য লোকেদের জন্য লোকটা ইন্টারভিউ না দিয়েই চলে গেল। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। বসুন আপনারা। আপনাদের দুজনকে সিলেক্ট করা হয়েছে। এখন সবকিছু বিবেচনা করে আপনাদের দুজনের মধ্যে থেকে একজনকে আমরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিস্টার রনি, আপনার সিভিটা দেখলাম, আপনার কোয়ালিফিকেশন মিস মিমের চাইতে অনেক বেশি হাই। তাই সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা মিস মিমের হবে। কি, এটা কিভাবে সম্ভব? আমার কোয়ালিফিকেশন তো ওনার থেকে অনেক ভালো, তাহলে ওনার চাকরিটা কিভাবে হবে? বলছি, ওয়েট। হাসিব সাহেব, পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হাসিব সাহেব, আমাদের
কোম্পানির আইটি ডিপার্টমেন্টের হেড, আর ওনার আন্ডারেই 140 জন আইটি অফিসার কাজ করছে। ওনার সাথে তো আপনাদের পরিচয় আগে থেকেই আছে, বিশেষ করে মিস্টার অনিকের। মিস্টার অনিক, তাহলে আপনি বলুন তো, আপনার কোয়ালিফিকেশন হাই হওয়া সত্ত্বেও কেন মিস মিম চাকরিটা পাচ্ছে? এখন বুঝতে পারছেন তো? আসলে আপনাদের ইন্টারভিউটা ওয়েটিং রুমে হয়ে গিয়েছিল। আপনাদের ইন্টারভিউটা যদি এখানে নেওয়া হতো, আপনারা নানাভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেন। আর আমার বস আমাকে ঠিক এভাবেই চাকরিটা দিয়েছিলেন। আমাদের শুধু ভালো কোয়ালিফিকেশন থাকলেই হবে না, আমাদের মধ্যে মনুষ্যত্ব, মানবতা, এই জিনিসগুলোও থাকতে হবে। আর যে জিনিসগুলো আমি শুধুমাত্র মিস মিমের মধ্যে দেখতে পেয়েছি। মিস্টার অনিক, ভবিষ্যতে কোথাও ইন্টারভিউ দিতে গেলে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করে যাবেন। আর এই আজকের শিক্ষাটার কথাও মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। কি ব্যাপার, এই লোকটা আমাকে এইভাবে ইশারা দিচ্ছে কেন? না, এইবার তো এই লোকটাকে একটা শিক্ষা দিতে হবে। নীরব, গাড়ি থামাও তো। অসভ্য, তোর ঘরে কি মা বোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইশারা দিতে ইচ্ছে করে। আজকে থাপ্পড়ের কথা যদি তোর মনে থাকে, নেক্সট টাইম এমন কাজ আর কখনো করবি না। নেক্সট টাইম যদি আর এরকম দেখি, তাহলে থাপ্পড় না, সোজা থানায় পাঠিয়ে দেব। নীরব, চলো। যে ওষুধগুলো লিখে দিচ্ছি ঠিকঠাকভাবে খাবেন, আর 1 মাস বেড রেস্টে থাকতে হবে। আরে হারামির বাচ্চা, তুই এখানেও চলে এসেছিস? আজকে তোর জন্য আমাদের এই অবস্থা। অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসতে হয়েছে। আপু, তোদের এই অবস্থা হলো কিভাবে? এই হারামজাদা আমাকে ফলো করতেছিল, আমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল। তারপর আমি ওর সাথে কথা বলতে নেমেছিলাম। কথা বলে আমরা যখন ফিরছিলাম, তখন নীরব বাইকের স্ট্যান্ড তুলতে ভুলে গিয়েছিল। আর তারপরে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়, শুধুমাত্র এই হারামজাদার জন্য। চুপ করুন, আপনি জানেন উনি কে? কে উনি? উনি এই হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার। মানে? আপু, তুই ওনাকে এভাবে বলছিস কেন? তোদের গাড়ির স্ট্যান্ড তো আগে থেকেই নামানো ছিল। আচ্ছা, তোরা তাহলে সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, আর তুইও ভালো থাকিস, আর নিজের খেয়াল রাখিস কিন্তু। আচ্ছা আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে। এই আপু, আপু তোদের গাড়ির স্ট্যান্ডটা। ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান না ভাই, ওই যে সামনে যে গাড়িটা দেখতেছেন না, ওই গাড়িটার স্ট্যান্ড নামানো, প্লিজ একটু গিয়ে ওদের বলুন না। এবার বুঝলেন তো, উনি আপনাদেরকে বিরক্ত করার জন্য না, উনি আপনাদেরকে উপকার করার জন্য ইশারা দিচ্ছিল। কিন্তু উনি তো আমাদেরকে বলতে পারতো। আরে উনি কিভাবে বলবে? উনি তো কথাই বলতে পারেন। কি মানে উনি ছোটবেলা থেকে কথা বলতে পারেন না, উনি একজন বাক প্রতিবন্ধী।
আমি দুঃখিত। আমি না জেনে শুনে আপনাকে অনেক বকা দিয়েছি, অপমান করেছি, আমি আপনার গায়েও হাত তুলেছি। আমাকে প্লিজ মাফ করে দিবেন। আসলে না জেনে কাউকে এভাবে জাজ করাটা ঠিক না, আমার ভুল হয়ে গেছে। মামুনি, মামুনি, ও বর্ষা মামুনি। আরে চাচা আপনি? হ্যাঁ মামুনি, বাসা ভাড়া লেগাইছি মা। ভাড়াটা দিতে পারবো না। মা তুমি না সেদিন বললা 10 দিন পর ভাড়া দিবা, আজকে 1 মাস হয়ে গেল গা। আরে বাবা তাহলে সামনের মাসে নিয়ে যান তো যান। মামুনি আমার তো কোনো আলাদা ইনকাম নাই, এই বাসা ভাড়ার টাকা দিয়ে আমি চলি। তুমি তো বাসা ভাড়া নেওয়ার সময় বলছিলা যে আমি সময় মতো বাসা ভাড়া দিয়ে দিব, তবে আজকে এই ধরনের ব্যবহার করতেছে কেন? আমি যে বলেছিলাম সময় মতো বাসা ভাড়া দিব, তার কি কোনো প্রুফ আছে আপনার কাছে? এগ্রিমেন্টে সাইন করেছিলাম না মামুনি। তাহলে যান তো, যখন টাকা হাতে পড়বে দিয়ে দেব। যান তো যান, সকালবেলা মুডটা খারাপ করে দেব। মামুনি, মামুনি, বর্ষা মামুনি। মামুনি, মামুনি, বর্ষা মামুনি। আরে কি ব্যাপার, আপনি এখানে কেন? এই মামুনি, বাসা ভাড়ার জন্য আসলাম। অনেকক্ষণ বাইরে থেকে ডাকাডাকি করার পর দেখলাম তুমি কোনো সারা শব্দ দিচ্ছ না, তাই ভিতরে ঢুকে পড়লাম। ভাড়াটা কি এখন চুরি করে নিয়ে যাবেন? না না, তুমি ভুল বুঝছো, তোমাকে অনেকক্ষণ ডাকাডাকি করেছি, না পেয়ে ভিতরে ঢুকে পড়লাম। দরজা খোলা ছিল বলে আপনার ঢুকে পড়তে হবে? ভদ্রতা বলতেও তো একটা জিনিস আছে। সরি সরি মামুনি, সরি। যাই হোক, ঢুকেই যেহেতু পড়েছেন, বলুন তো কি বলবেন? মামুনি, আজ 2 মাস হয়ে গেল, তুমি তো ঘর ভাড়া দিতে চেয়েছিলে, তাই ঘর ভাড়া নিতে এসেছি। ও আচ্ছা, বাসা ভাড়া? আমি তো কোনো বাসা ভাড়া দিতে পারবো না। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে লোক জড়ো করবো চিৎকার করে, আর বলবো যে আপনি জোর করে আমার ঘরে ঢুকে এসেছেন আর আমার সাথে অসভ্যতা করছেন। ছি ছি, এটা তুমি কি বলছো মামুনি? আমি যদি জানতাম সামান্য 10,000 টাকার জন্য তুমি আমার সাথে এমনটা করবে, তাহলে আমি কখনো তোমাকে আমি বাসা ভাড়া দিতাম না। এখন আর কি করার আঙ্কেল, বাসা তো ভাড়া দিয়েই ফেলেছেন, তাই এখন চলে যান। মামুনি আচ্ছা বলো তো, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমনটা করছো? আপনি আমার কোনো ক্ষতি করেননি, আপনি ক্ষতি করেছেন ওই ময়লাওয়ালার। মানে? যেদিন আমি প্রথম আপনার বাসায় আসি ওই দিন আপনি কিরে, বলা বলা ঠিক মতন আসতো? যে স্যার ময়লা ঠিকভাবে নেই। স্যার একটা কথা কোন ছিল। ক। স্যার 6 মাস ধরে তো ময়লার টাকাটা ভুজে রয়েছে, টাকাটা দিলে অনেক উপকার হইতো। খালি টাকা 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 টাকা, হ্যাঁ টাকা ছাড়া কিছু বুঝছ না তারা? যত সব কাজ কাম তো ঠিক মতো করে না, কালি আছে টাকা। স্যার এনে তো 1000 টাকা দিয়েছেন, আরো তো 1000 টাকা পাবো। ওই বাড়া,
তোরে যেটা দিছে এটা নে। এত কথা কসকে না, এত কথা কসকে। স্যার আমার মায়ের শরীরটা মেলা খারাপ, ওনার লেগে ওষুধ কেনা লাগবে, আর 1,000 টাকা দিলে আমার অনেক উপকার হয় স্যার। তোর মার শরীর খারাপ, আমার টাকাতে ওষুধ কি দেব? শোন, আগামী মাস থেকে তো আর কাম করানো লাগবে না, আমি অন্য লোকের গেল মনে যা। আবার খারাপ হয়েছিস কে? যাস না? মামনি, টাকার দরকার হলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা আমি আজকে বুঝতে পেরেছি। আচ্ছা আঙ্কেল, আপনি দাঁড়ান, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। না 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 মামনি, না, তোমার টাকা আমি এখন নিব না। আগে ওই ময়লা আলার টাকা দিব, তারপর আমি তোমার টাকা নিব, তারপর আমি তোমার টাকা নিব। তুমি আজকে আমার ভুলটা ভেঙে দিলে। আজকে আমি বুঝতে পেরেছি আমার শেষ টাকা আসলে সবারই প্রয়োজন, সবারই প্রয়োজন। হ্যাঁ, সবারই প্রয়োজন। ভাইয়া, এটা আমাদের নতুন প্রজেক্টের ফাইল, বস আমাকে করতে দিয়েছিলেন, একটু দেখবেন সব ঠিক আছে কিনা। সব তো মোটামুটি ঠিকই আছে, তুমি ফাইলটা স্যারকে দেখাতে পারো। তাহলে আমি স্যারকে দেখিয়ে দিই। হ্যাঁ, ফাইলটা স্যারকে দেখাও। আচ্ছা ঠিক আছে। মাহি, একটু বসো। আজকে সন্ধ্যায় ফ্রি আছো? কেন ভাইয়া? ফ্রি না থাকলেও ফ্রি থাকতে হবে, কারণ আমি ফ্রি আছি। এই তো বাইরে গেলাম, একটু চা কফি খেলাম। আর তুমি তো জানোই আমি এই অফিসে নতুন এসেছি, আর তুমি ছাড়া আমার কেউ পরিচিত নেই। তোমারও লাভ হবে আর সব কিছু থেকে হেল্প পাবে। আর যদি টাকা পয়সা লাগে তাহলে তো বুঝিনি, আমাকে জানিও। মাহি, তোমাকে নতুন প্রজেক্টের ফাইলগুলো রেডি করতে বলেছিলাম, সেগুলো কি রেডি হয়েছে? জি স্যার, সব রেডি। ঠিক আছে, ফাইলগুলো নিয়ে এক্ষুনি আমার রুমে আসো তো। জি আসছি, আমি যাই ভাইয়া। স্যার, ফাইলটা। হ্যাঁ দাও, বসো। হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। আচ্ছা মাহি, বাইরে হাসিব তোমাকে কি বলছিল? না না স্যার, তেমন কিছু না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি এই অফিসের বস, তুমি আমাকে সব কিছু নির্ভয়ে খুলে বলো। আসলে স্যার, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আর এমনকি আমাকে রাত কাটানোর কথা বলেছেন ওনার সাথে। আসলে আমি তো মেয়ে, তাই ওনাকে কিছু বলতেও পারিনি। কি বলছো তুমি এসব? এত নোংরা একজন লোককে আমি আমার অফিসে জায়গা দিয়েছি? আমার ভাবতেই নিজের উপরে লজ্জা হচ্ছে। আচ্ছা তুমি একটা কাজ করো, সবাই চলে গেলে তুমি আমার রুমে এসো। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি নিজে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার।
স্যার আসবো? আরে মাহি, এসো এসো, বসো। সবাই চলে গেছে? আর ওই বেয়াদব হাসিবটাও চলে গেছে নাকি? জি স্যার, সবাই চলে গেছে। ও আচ্ছা, চলো তাহলে শুরু করি। মানে ঠিক বুঝলাম না স্যার। তুমি বাইরে হাসিবের সঙ্গে যেটা শুরু করতে চাইছিলে সেটা আমার সঙ্গে শুরু করো না। আমি এই অফিসের বস, আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেবো। কি করছেন স্যার? প্লিজ স্যার ছাড়ুন, আমি এরকম মেয়ে না স্যার, প্লিজ ছাড়ুন স্যার। দেখো, আমি তোমার বেতন ডাবল করে দেবো, আর তোমাকে আমার পাশের চেয়ারে বসার সুযোগ করে দেবো, জাস্ট একটা রাত। আর এখানে তেমন কেউ নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না। এইদিকে দেখ। তুই আর আসার সময় পেলি না? তুই যা, বাড়ি চলে যা। এই নে কিছু টাকা রাখ, তুই বাড়ি চলে যা। হারামজাদা, যাচ্ছিস না কেন? চুপ, একদম চুপ। তুই আমাকে এই অফিসে আনিসনি, আমি নিজে থেকে এসেছি। তুই জানিস আমি কে? এতদিন কোনো প্রমাণ ছিল না, তাই তোকে ধরতে পারিনি। আজ হাতে নাতে তোকে পেলাম। কে তুই? পুলিশ। তোর নামে অফিসের নারী কর্মীরা অনেক অভিযোগ দিয়েছে। ধন্যবাদ মাহি, আপনার জন্য এই কালপিটটাকে ধরতে পারলাম। আর চল।